কেমন আছেন বন্ধুরা? আজ আমি আপনাদের শোনাবো এমন এক লোমহর্ষক কাহিনী যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। গল্পটি এক যুবক সায়নকে নিয়ে। সে তার পৈতৃক ভিটা বিক্রি করতে গিয়ে জড়িয়ে পড়ে এক ভয়ানক চক্রে। এক অমাবস্যার রাতে মায়াপুরের পথে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। শহরের জীবন থেকে দূরে তার পৈতৃক গ্রাম মায়াপুরের দিকে যাচ্ছিল সায়ন, এক আধুনিক যুবক। উদ্দেশ্য গ্রামের শেষ প্রান্তে গভীর অরণ্যের কোলে তাদের পুরনো জীর্ণ বসতভিটাটি বিক্রি করা। বড়দের মুখে সেও শুনেছিল গ্রামের নির্জনতা আর কিছু অদ্ভুত কুসংস্কারের গল্প, কিন্তু আধুনিক মনস্ক সায়ন সেগুলোকে নিছকই গাঁজাখড়ি বলে উড়িয়ে দিয়েছিল। সে জানত না এক গভীর অন্ধকার তার জন্য অপেক্ষা করছে। সেদিন ছিল অমাবস্যা রাত। আকাশে চাঁদ ছিল না, তারার আলো ঢাকা পড়েছিল মেঘের আড়ালে। সন্ধ্যা গড়িয়ে যখন সায়ন নিকটবর্তী শহর রামপুর পৌঁছল, তখন চারদিকে গাঢ় অন্ধকার ঢুবে গেছে। অকালে শুরু হওয়া ভারী কুয়াশা আর হালকা বৃষ্টির কারণে কোনো গাড়ি বা রিক্সা মায়াপুরের দিকে যেতে রাজি হচ্ছিল না। ড্রাইভাররা জানালো এই পথে সকালে সূর্যের আলো না ফুটলে কোনো যানবাহন যায় না। অধৈর্য সায়ন আর অপেক্ষা করতে চাইল না। তার হাতে সময় কম, তাই হেঁটেই রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল। এক স্থানীয় চালক সতর্ক করে বলল, বাবু মশাই, এই কুয়াশার রাতে জঙ্গলের রাস্তা ভালো নয়। অনেক কিছু ঘোরাফেরা করে, অন্ধকারে খেয়াল রাখবেন নিজের। সায়ন হেসে উড়িয়ে দিল, ভাবল এটা হয়তো তার অতিরিক্ত উপার্জনের ফন্দি। সায়ন হাঁটতে শুরু করলো। শহরের শেষ প্রান্ত যেতেই কুয়াশা আরো ঘন হয়ে উঠল। রাস্তাঘাট প্রায় দেখাই যায় না। হঠাৎ এক ক্ষীণ আলো দেখতে পেল সে। একটি ছোট চায়ের দোকান। কৌতূহলী হয়ে এগিয়ে গেল। একজন বৃদ্ধ, যার চোখে কেমন যেন অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি, চায়ের দোকানের সামনে বসে আগুন পোহাচ্ছিল। সায়ন তার কাছে মায়াপুরে যাওয়ার রাস্তাটা জানতে চাইল। বৃদ্ধ চায়ের কাপ এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, মায়াপুর কোন বাড়িতে যাবেন? সায়ন যখন তার পুরনো বসতভিটার কথা বলল, বৃদ্ধর চোখ দুটি যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠল। তার মুখে এক অস্পষ্ট হাসি ফুটে উঠল। বৃদ্ধ আঙ্গুল তুলে পাশের একটি বার্জারের দিকে ইশারা করে বলল, এই পথে যান, এটা শর্টকাট, 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। তবে একটা কথা মনে রাখবেন, যাই শুনুন না কেন থামবেন না আর পিছনে ফিরে তাকাবেন না। এমন রাতে কিছু জিনিসের সঙ্গী পছন্দ হয়। সায়ন তার কথাগুলো শুনে চমকে উঠল, কিন্তু ঠান্ডা লেগেছে ভেবে ব্যাপারটা উড়িয়ে দিল। সায়ন বার্জারের ভেতরে প্রবেশ করলো। এখনো কুয়াশা এতটাই ঘন যে মনে হচ্ছে যেন বাতাসও আটকে গেছে। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা, শুধু তার নিজের পায়ের শব্দ ছাড়া আর বার্জারের মর্মরধ্বনি শোনা যাচ্ছে। কিছু দূর যেতেই শাওন শুনতে পেল পিস পিস শব্দ, আর মনে হলো যেন কেউ তার নাম ধরে ডাকছে। বৃদ্ধের কথা মনে পড়ায় সে থামার চেষ্টা করলো না, কিন্তু শব্দগুলো ক্রমই স্পষ্ট হচ্ছিল, যেন ঠিক তার পেছন থেকে আসছে। তার গা চমচম করে উঠল, কিন্তু সে কিছুতেই থামলো না, পিছনে ফিরেও তাকালো না। প্রায় 10 মিনিট হাঁটার পর সায়ন দেখতে পেল বার্জারের শেষ প্রান্তে গাছপালার আলে এক তীক্ষ্ণ আলো মিটমিটি করছে। কাছে গিয়ে দেখলো এটি কোনো বাড়ি নয়, একটি বহু পুরনো জীর্ণ মন্দির। মন্দিরের প্রবেশদ্বারটি আংশিক খোলা। মন্দিরের দেওয়ালগুলো শ্যাওলা আর লতা পাতায় ঢাকা। সে ভাবলো এত বৃষ্টি আর কুয়াশার মধ্যে এখানেই আশ্রয় নেওয়া ভালো হবে। সে ভেতরে প্রবেশ করলো। ভেতরের পরিবেশটা বেশ শীতল। অবাক হয়ে দেখলো দেওয়ালগুলোতে অদ্ভুত কিছু চিত্র খোদাই করা আছে। বিকৃত মুখ, পাকা চোখ আর কিছু অস্পষ্ট প্রাণী। একটি মাত্র তেলের প্রদীপ মিটমিট জ্বলছে এক পাশে রাখা একটি ছোট বেদির উপর। কিন্তু তার মনে হলো যেন ঘরের মধ্যে কোনো অদৃশ্য সত্তার উপস্থিতি। হঠাৎ মন্দিরের গভীর থেকে একটি দীর্ঘশ্বাস আর চাপা গোঙানির শব্দ ভেসে এলো। সায়ন চমকে উঠল। শব্দ অনুসরণ করে সে মন্দিরের আরো ভেতরে তাকালো। একটি অন্ধকার কুলুঙ্গি থেকে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে বেরিয়ে এলো। একজন মহিলা, পরনে জীর্ণ পুরনো শাড়ি। তার মুখটা প্যাকাশে, চোখগুলো গর্তে ঢোকা, কিন্তু তাতে এক অস্বাভাবিক তীব্রতা। তার আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা, যেন কঙ্কালের মতো। তাকে দেখে সে একটু অবাক হলো না। মহিলাটি ধীর পায়ে সায়নের দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, আপনি পথ ভুলে এসেছেন? এমন রাতে এখানে কেউ আসে না। তার কণ্ঠস্বর এতটাই নিচু যে মনে হচ্ছে বাতাসও যেন ভয়ে থমকে গেছে। মহিলাটা নিজেকে নিরুপমা বলে পরিচয় দিলেন, যা তার চেহারার সাথে সম্পূর্ণ বেমানান। তিনি সায়নকে একটি পাথরের আসনে বসতে দিলেন এবং তাকে একটি মাটির পাত্রে করে ঠান্ডা জল দিলেন।
সায়ন জল পান করতে করতে ভদ্রমহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করলো, কিন্তু নিরুপমার জবাব ছিল রহস্যময় আর শীতল। তিনি অপেক্ষা, বলিদান আর চিরন্তন চক্রের কথা বলতে লাগলেন। সায়ন লক্ষ্য করলো তেলের প্রদীপের শিখাটি এলোমেলো কাঁপছে, আর তার ছায়াগুলো যেন দেওয়ালের উপর স্বাধীনভাবে নড়াচড়া করছে। হঠাৎ সায়নের গলায় ঠান্ডা বাতাসের স্পর্শ লাগলো, যেন কেউ তার ঠিক পিছনে দাঁড়িয়ে শ্বাস ফেলছে। সে দ্রুত পিছনে ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কেবল চাপা গোগানির শব্দটি আবার শুরু হলো, কখনো একাধিক কণ্ঠের মতো, কখনো একক প্রতিধ্বনি আর্তনাদের মতো। নিরুপমা নির্লিপ্তভাবে বসেছিলেন, যেন কিছুই শুনছেন না, অথচ তার কাছে এটিই স্বাভাবিক। সায়ন দেয়ালে খোদাই করা কিছু চিত্র আরও মনোযোগ দিয়ে দেখতে লাগলো। সে দেখল চিত্রগুলো বলিদান মানুষকে স্বেচ্ছায় বা অনিচ্ছায় একটি ছায়া দেবতার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। একটি প্রতীক তার চোখে বারবার ধরা পড়ল, একটি চোখ যার থেকে একটি অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে। সায়ন গোগানির তথ্য অনুসন্ধানের জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু নিরুপমার শীতল কঙ্কাল সদৃশ আঙ্গুল তার হাত চেপে ধরল। তার স্পষ্ট ছিল বরফের মতো ঠান্ডা। সায়নের অস্বস্তি ক্রমশ বাড়ছিল। সে মেঝেতে রক্তের মতো একটি ছোট দাগ দেখতে পেল, তারপর আরও কয়েকটি গাঢ় দাগ ধুলোর সঙ্গে মিশে আছে সেটাও দেখতে পেল। সে শেষ পর্যন্ত নিরুপমাকে দেওয়ালের চিত্রগুলো আর রক্তের দাগ সম্পর্কে জিজ্ঞেস করল। নিরুপমা তার কথার উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর নিরুপমা এক অন্য রূপ ধারণ করলো এবং সায়নের হাত শক্ত করে ধরল। সায়ন শত চেষ্টার পরও হাত সেখান থেকে সরাতে পারল না। এরপর সায়ন অজ্ঞান হয়ে যায়। বাইরের কুয়াশা ধীরে ধীরে কাটতে শুরু করলো। ভোরের আভাস নিয়ে চায়ের দোকানে সেই বৃদ্ধ বাঁশঝাড়ের দিকে তাকালো, দেখল সায়নের লাশটি বাঁশঝাড়ে পড়ে আছে। এক নিস্তব্ধ অমাবস্যার রাত সায়নের জীবন প্রদীপ নিভিয়ে দিল। মায়াপুরের সেই প্রাচীন অভিশাপ আজও হয়তো পথভ্রষ্ট প্রতীকদের জন্য অপেক্ষা করছে। আধুনিক মনস্ক সায়ন কুসংস্কার বলে উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু প্রকৃতি আর প্রাচীন শক্তি কখনো কখনো নিজস্ব নিয়মেই চলে। আপনার কি মনে হয় সায়ন কি সত্যি এই অভিশাপের শিকার হয়েছিল? কমেন্টে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, আর হ্যাঁ, অমাবস্যার রাতে সাবধানে থাকবেন।